রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে ম্লান সব বিড়ম্বনা। দেশে ফিরছেন প্রবাসীরাও। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো, দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বৃষ্টির কারণে রাজশাহীতে শেষ মুহূর্তে কোরবানির পশু বেচা কেনায় ভাটা। খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে পুরান ঢাকার হাজারীবাগে রাস্তার ওপর বসেছে কোরবানির হাট। চলাফেরায় চরম ভোগান্তি। ন্যায়সঙ্গতভাবেই বসেছে হাট, দাবি ইজারাদারের। মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে প্রতি বছর কোরবানির সময় পার্শ্ববর্তী দেশগুলোতে পাচার হয় বিপুল পরিমাণ চামড়া। সীমান্তে নজরদারি বাড়ানোর আশ্বাস সরকারের। এবং আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ। আপনজনদের সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগে আজও ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা যায় জনস্রোত। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং সায়দাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকেন ঘরের উদ্দেশ্যে রাজধানী ছাড়া যাত্রীরা। এবারে নির্ধারিত সময়ের অধিকাংশ ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে ছিল বেশ স্বস্তি। নিরাপদে পরিবার পরিজনের কাছে পৌঁছতে পারবেন এমনটাই প্রত্যাশা যাত্রীদের। তবে বৃষ্টির কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে লঞ্চগুলোর নির্ধারিত সময়ের থেকে কিছুটা সময় পরে ছেড়ে গেছে। টিকিট পাওয়ার জন্য অনেক কষ্ট পোহাতে হয়েছে। তারপর আমরা যাবো হয়তো 8 জন, টিকিট 6টা মিনিট হয়েছে। অমনি সবাই মিলে বাড়ি যাবো এই আনন্দেই হয়তো আমরা কষ্ট করে যাওয়া শুরু করছি। কষ্ট হলে বাড়িতে যাচ্ছি, সবাই একসাথে ঈদ করবো, এটাই সবচেয়ে আনন্দ। বাবাদের সাথে ঈদ করবো, ঈদ করার আনন্দই মজা অন্যরকম। আপু যেতেছে অনেক মজা, ঈদের দিন, তার জন্য যাচ্ছি। দর্শক, আগেই জানিয়েছি যেমনটি যে আপনজনের সাথে ঈদ আনন্দ উপভোগে আজ ভোর থেকে কিন্তু রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এবং তারা ঈদ যাত্রায় তাদের যেসব বিড়ম্বনা বা তাদের যেসব ভোগান্তি সেইগুলো এড়িয়ে কিন্তু প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করবেন সেই খুশিতেই কিন্তু তারা আসলে বাকিগুলোকে পাত্তা দিচ্ছেন না। তারা বরং ঈদ আনন্দ উপভোগের যেই আগ্রহ, যে আকাঙ্ক্ষা, সেটি নিয়েই তারা বাড়ির পথে ফিরে যাচ্ছেন। দর্শক, এই ঈদ যাত্রার খবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনালে আমাদের রিপোর্টার ইজাজ সৌমিক রয়েছেন। সেখানকার যাত্রীদের খবর জানতে ইজাজ সৌমিকের কাছে যাচ্ছি। সৌমিক, হ্যাঁ সৌমিত্র, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মূলত বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলার মানুষজন যাতায়াত করেন এবং বিশেষত সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চল এবং সবচেয়ে বেশি যে জেলাগুলো এখান থেকে যাতায়াত করে সেটা হচ্ছে চট্টগ্রামগামী কয়েকটি জেলা এবং নোয়াখালী, চাঁদপুর, এই ফেনী, এই জেলাগুলোর লোকজন যাতায়াত করে। যেহেতু ঈদের মাত্র বাকি আর আজকে সহ 2 দিন, সুতরাং খুব স্বাভাবিকভাবে সায়দাবাদ বাস টার্মিনালের প্রচুর সংখ্যক সাধারণ মানুষ এবং যাত্রীরা এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং সকালবেলাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখেছি, যদিও কিছুক্ষণ আগ পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো এই সকল দুর্ভোগ বা বিড়ম্বনার মধ্যেও সায়দাবাদ বাস টার্মিনালে এসে তারা জড়ো হয়েছেন এবং তাদের বিভিন্ন বাসে চড়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, সাধারণ যাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি। সাধারণ যাত্রীরা আমাকে যেটা বললেন যে সায়দাবাদ বাস টার্মিনালে এসে তারা এই সকল গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে বাসগুলোতে উঠছেন
প্রত্যেকটা বাসেই ভাড়া বেশি রাখা হচ্ছে এবং তারা বলছেন যে আগে যেখানে ভাড়া ছিল 200 টাকা সেখানে 400 টাকা, ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় 500-600 টাকা করেও অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। যদিও এই বিষয়ে আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেটা বলছেন যে যেহেতু এই গাড়িগুলো একবার যাওয়ার পরে আবার খালি হয়ে ফিরে আসে, তাদের এটা বক্তব্য, এই কারণে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে মূল যে টার্মিনালের যে সড়কটা, সেই সড়ক জুড়ে কিন্তু প্রচুর সংখ্যক বাস যাতায়াত করছে এবং অনেকটা তারা এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় রাখার কারণে একটু সামনে আগালেই অর্থাৎ মূল সড়কে ওঠার আগ পর্যন্ত এই বাসগুলো কিন্তু যানজটে পড়ে আছে, যানজটে পড়ে থাকে এবং এইখান থেকে বের হয়ে মূল সড়কে ওঠার মুখে কমপক্ষে তাদের 2 ঘন্টা করে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে এবং এই কারণে যাত্রীরা অনেক বেশি দুর্ভোগে পড়েছেন। যদিও এই জ্যামটা কিছুক্ষণ আগে অনেক বেশি ছিল, কিন্তু এখন একটু কম আমরা লক্ষ্য করছি এবং এখানে কর্তব্যরত যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ট্রাফিক পুলিশ রয়েছে, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যাতে মূল সড়কটা অনেকটা ফ্রি রাখা যায়, অনেকটা ফাঁকা রাখা যায়। তো সব মিলে আর কি এখান থেকে যে বাসগুলো যাতায়াত করছে তারা মোটামুটি যাত্রীরা কিছুটা দুর্ভোগের মধ্যে দিয়েই তারা যাতায়াত করছেন এবং এইখানকার বাস মালিক সমিতি বা অন্যান্য সদস্যরা বলছেন যে আগামীকালকে এই ভিড়টা হয়তো আরো বেশি বাড়বে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, রিপোর্টার ইজাজ শৌমিকের কাছ থেকে যেমন জানা গেল সায়দাবাদের খবরাখবর, তিনি জানাচ্ছেন দক্ষিণ পূর্বাঞ্চলের যেই সব বাস যাত্রীরা যাচ্ছেন ঈদযাত্রায় তাদের খবরাখবর, তেমনি কিন্তু দক্ষিণাঞ্চলে অনেক যাত্রী লঞ্চে করে যাচ্ছেন, তাদের খবরাখবর জানবো রিপোর্টার তাফসির বাবুর কাছ থেকে। তিনি আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। তাফসির, আমার কানেকশন চলে আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে গুড়ি কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল, আকাশ মেঘলা। তবে সাধারণ মানুষ যারা নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন তাদের মন কিন্তু যথেষ্ট উজ্জ্বল। একটি কথা বলে রাখি যে আজকের দিনটি বাদ হলে কালকে আরেকটি দিন হাতে রয়েছে, এরপরে কিন্তু শুরু হয়ে যাবে ঈদের উৎসব। তো আসলে যত তাড়াতাড়ি মানুষ চাচ্ছেন এর মধ্যেই চলে যেতে নিজ নিজ গ্রামে। তো সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে সকাল 6টা থেকে এখন 10টা বাজে, এই 4 ঘন্টার হিসেব যদি বলি, এখনো পর্যন্ত 17টি লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং বলাই বাহুল্য যে প্রত্যেকটি লঞ্চই ছিল যাত্রী একেবারে ঠাসা অবস্থায় ছিল লঞ্চগুলোতে। প্রচুর মানুষ লঞ্চগুলোতে উঠেছেন এবং এখনো পর্যন্ত প্রচুর মানুষ কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন এবং গাড়ি বোঝকা নিয়ে কিংবা পরিবারের সদস্যদেরকে নিয়ে কিংবা যারা আগেই পরিবারের সদস্যদেরকে পাঠিয়ে দিয়েছিলেন তারা এখন নিজেরা একাই লঞ্চ টার্মিনালে আসছেন এবং নিজ নিজ গন্তব্যের লঞ্চগুলোতে উঠছেন। তো যেটি হয়েছে যে লঞ্চগুলো ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে, কারণ শিডিউল যে টাইম বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে সেই শিডিউল টাইমের চেয়েও কিছুটা বিলম্ব করা হচ্ছে লঞ্চগুলো এবং অনেক ক্ষেত্রে অনেক লঞ্চ ভর্তি হওয়ার পরেও আমরা দেখে গেছি কিন্তু সেই লঞ্চগুলো এখনো ঘাটেই রয়েছে এবং লঞ্চের যারা কর্তৃপক্ষ তারা এখনো হাঁকডাক করেই যাচ্ছেন আরও যাত্রী তোলার জন্য। তো তারপরেও বলা যায় যে আসলে প্রচুর মানুষের চাপ যেহেতু রয়েছে, সকলেই আজকে যেভাবেই পারেন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্যই লঞ্চগুলোতে চড়ছেন এবং ধীরে ধীরে 17টি লঞ্চ, যেটি বলছিলাম যে সকাল 10টার মধ্যে 17টি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে এবং আগামীকাল ভোর পর্যন্ত সর্বমোট 65 থেকে 70টি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখি যে এবার কিন্তু ঈদ উপলক্ষে যে লঞ্চ সার্ভিসগুলো চলে সেখানে 17টি নতুন লঞ্চ যুক্ত করা হয়েছে এবং কর্তৃপক্ষ বলছে যে এখনো পর্যন্ত যাত্রীর যে চাপ সেটি তারা ভালোভাবে সামাল দিতে পারছেন। তবে একটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু গার্মেন্টস
ফ্লাইটগুলো ছুটি হওয়ার কথা এবং এখানকার লঞ্চ মালিক কিংবা এখানকার লঞ্চ কর্তৃপক্ষ তারাও কিন্তু বলছে যে আজকে বিকেলের দিক থেকে মূলত মানুষের একটা প্রবল চাপ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল অভিমুখে আসবে এবং তখনই আসলে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হবে এই যাত্রীর চাপগুলো সামাল দেওয়ার এবং যাত্রীদেরকে লঞ্চে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তো এখানে লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবারই মাইকিং করা হচ্ছে যেন লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী তোলা না হয় এবং ছাদের জন্য যাত্রী না ওঠে সেই বিষয়গুলো খেয়াল রাখার জন্য বারবারই কর্তৃপক্ষ মাইকিং করছেন এবং লোকজনও তদারকি করছে। তো এখনো পর্যন্ত এই এলাকায় পুরো পরিস্থিতি শান্তই রয়েছে, মানুষজন আসছেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চগুলোতে চড়ছেন এবং ধীরে সুস্থে লঞ্চগুলো নিজ নিজ রুটে চলে যাচ্ছে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শেষ খবর। সৌমিত্র। দর্শক, তাফসির যেমনটি জানাচ্ছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে, এর আগে শ্রমিক জানাচ্ছিলেন বাস থেকে। লঞ্চ এবং বাসের পাশাপাশি কিন্তু ট্রেনেও একটা বিপুল সংখ্যক রাজধানীবাসী কিন্তু তারা ঈদ করতে দেশের বাড়িতে যাচ্ছেন। তাদের খবরাখবর জানবো কমলাপুর রেল স্টেশন থেকে তানিম মেহেদির কাছ থেকে। মেহেদি, জনদের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন তাদের আমরা দেখেছিলাম যে গতকালের তুলনায় অনেকটা বেশি ভিড় ছিল, তবে উপচে পড়া ভিড় যে ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে তেমনটি কিন্তু বলা যাবে না। আর এর বাইরে যদি ট্রেনের শিডিউলের কথা বলতে হয় তবে বলা যায় যে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে মহানগর প্রভাতী যে ট্রেনটি রয়েছে সেই মহানগর প্রভাতী ট্রেনটি প্রায় 20 মিনিট দেরি করে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে। এর বাইরে অন্যান্য যেসব রুটের ট্রেনগুলো ছিল সেসব রুটের ট্রেনগুলো ঠিকমতো সময় ছাড়লেও রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটা কিন্তু বেশ কিছু সময় দেরি করে ছেড়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে সেই ট্রেনটি সকাল 6টায় কমলাপুর স্টেশন ত্যাগ করার কথা থাকলেও 9টারও পরে অর্থাৎ প্রায় 9:30টার দিকে সেই ট্রেনটি কমলাপুর স্টেশন ত্যাগ করে। আর আমরা সেখানকার যাত্রীদের সঙ্গে যে কথা বলেছিলাম ধূমকেতু এক্সপ্রেস, তারা যেটি বলেছিলেন যে অনেকেই যারা সকাল থেকে অপেক্ষা করছিলেন ট্রেনটির জন্য এবং প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পরে কমলাপুর থেকে সেই ট্রেনটি ছেড়ে গেছে। তো সৌমিত্র, এই মুহূর্তে আমি যে প্ল্যাটফর্মটিতে দাঁড়িয়ে আছি সেই প্ল্যাটফর্মে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে। এই ট্রেনটি মূলত 10টায় কমলাপুর স্টেশন ত্যাগ করার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো ট্রেনটি অপেক্ষা করছে, হয়তো বা কিছু সময়ের মধ্যেই স্টেশন ত্যাগ করবে। এছাড়া কমলাপুর স্টেশনে এই মুহূর্তে অন্যান্য যে রুটের কিছুক্ষণ আগে আমরা দেখেছি ময়মনসিংহগামী যে ট্রেন ছিল সেই ময়মনসিংহগামী ট্রেনটি কমলাপুরের স্টেশন ত্যাগ করেছে। এর পাশাপাশি দিনাজপুরগামী নেত্রকোনাগামী যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো আমরা দেখেছি যে মোটামুটি ঠিক সময়ে ছেড়ে গিয়েছে। তো বলা যাচ্ছে যে অনেকটা নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে গেছে, যদিও রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কিন্তু 3 ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়েছে আমরা যেমনটি দেখেছিলাম। সৌমিত্র, সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে অর্থাৎ এই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি থাকলো, এই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টি নেই এবং আমরা সকালে কিছুটা দুর্ভোগ থাকলেও এই মুহূর্তে কিন্তু বাড়িগামী অর্থাৎ প্রিয়জনদের সাথে যারা ঈদ করতে বাড়িতে যাচ্ছেন তাদের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে না। আর সমিতি জানিয়ে রাখছে যে ট্রেনের ছাদে করে যাত্রীরা উঠতে পারছে যাতে না ওঠে সে ব্যাপারে কর্তৃপক্ষ বেশ তৎপর রয়েছে। তো সৌমিত্র, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। সৌমিত্র। তানিন, আপনাকে ধন্যবাদ ইজাজ শ্রমিক আপনাকেও, এবং ধন্যবাদ তাফসির বাবুকেও। দর্শক, এই 3 রিপোর্টার আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর 3টি বেরুবার পথ থেকে। তানিন মেহেদি জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, জানাচ্ছিলেন যাত্রীদের যেসব ট্রেন শিডিউল মতো বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে সেটি জানাচ্ছিলেন, 2-1টি ট্রেন বিলম্বে ছেড়েছে সেটিও আমরা জানলাম তার কাছ থেকে। এছাড়া জানাচ্ছিলেন তাফসির বাবু, তিনি জানাচ্ছিলেন নৌ পরিবহন কর্তৃপক্ষের প্রস্তুতির, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন এইসব নানা ধরনের যেই উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি পন্টুন জুড়ে সেগুলোর খবরাখবর। এছাড়া জানাচ্ছিলেন সায়দাবাদ থেকে রিপোর্টার ইজাজ শ্রমিক, তিনি জানাচ্ছিলেন যাত্রীদের যানজট ভোগান্তির কথা। তবে এত কিছুর পরেও আসলে সবারই কিন্তু পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দের উচ্ছ্বাস কিন্তু তারা সবাই দেখতে পেয়েছেন যাত্রীদের চোখে মুখে, সেটিও তারা জানাচ্ছিলেন আমাদের। যাচ্ছি অন্যান্য খবরে। ইতোমধ্যে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে দেশমুখী প্রবাসীরাও, আর যারা দেশে আসছেন না এবারের ঈদে তাদের পরিবারে যেন কোনো অপূর্ণতা না থাকে সেজন্য বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন ঈদের আগেই। আর প্রিয়জনের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও উপহারের জিনিসপত্র দেদারসে কার্গোর মাধ্যমে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। গত ঈদ ও সামার হলিডে একই সময়ে হওয়ায় রেকর্ড সংখ্যক ব্রিটেন প্রবাসী বাংলাদেশের প্রিয়জনের সাথে ঈদ করতে দেশে গেছে। তবে ধারণা করা হচ্ছিল এই ঈদে দেশে যাওয়ার হার কিছুটা কম থাকবে। তবে বাংলাদেশ বিমানের তথ্য মতে ঈদের সপ্তাহে ব্রিটেন থেকে বাংলাদেশগামী বিমানের সব টিকিট বুকড হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা
বিগত কয়েক মাস ধরে সবগুলো ফ্লাইটই অন টাইমে পরিচালনা করতে পারছি। সে কারণে আমাদের যাত্রী পরিবহনও বেড়েছে, যার রিফ্লেকশন হচ্ছে এই ঈদের সময় ফ্লাইটগুলোতে। ঈদের সময় প্রত্যেকটা ফ্লাইট আমাদের সম্পূর্ণ যাত্রী দ্বারা পূর্ণ হয়ে গেছে। দেশে কোরবানি পশু কেনার জন্য এই সময় সব প্রবাসী বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে থাকে, আর এই সময়ের জন্য অপেক্ষায় থাকে অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো। কাস্টমাররা তাদের আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠাচ্ছে। আমরা চেষ্টা করছি যেন ঈদের আগে সময় মতো সবার হাতে টাকা পৌঁছে যায়, যেন সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দে ঈদ করতে পারে আমাদের দেশে। এবং ডেফিনেটলি ঈদের কারণে আমাদের ট্রানজেকশন রেমিটেন্স বাংলাদেশে বেড়েছে। ঈদের সময় প্রিয়জনের কাছে উপহার সামগ্রীর পাশাপাশি ব্রিটেন থেকে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী পাঠানোর হিড়িক পড়ে যায়। কুরবানি ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় 30%ও বেশি কার্গো প্রেরণ বৃদ্ধি পেয়েছে। এখানে থেকে বাঙালি মানুষেরা তাদের আত্মীয় স্বজনের জন্য দ্রব্য সামগ্রী পাঠাচ্ছে, বিশেষ করে গিফট আইটেম এবং জামা কাপড় থেকে নিয়ে ইলেকট্রনিক অনেক সামগ্রী এখান থেকে যাচ্ছে। শুধুমাত্র টিকিট বুকিং, রেমিটেন্স ও কার্গো প্রেরণের জন্য লন্ডনের হোয়াইট চ্যাপেলে প্রবাসীদের ভিড় এখন লক্ষণীয়। কর্মব্যস্ততা হয়তো অনেক প্রবাসী তাদের ঈদের নামাজটুকু পড়তে পারেন না, অনেক চেষ্টা করলেও যেতে পারেন না হয়তো দেশে। তবে তারা চান তাদের কষ্টার্জিত অর্থে যেন সুখে থাকুক এবং আনন্দে কাটুক তাদের পরিবার পরিজনের ঈদের সময়টুকু। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীর বিভিন্ন পশুর হাটে ক্রেতা সমাগম অনেক বেশি। সকাল থেকে জমে উঠেছে বেচাকেনা। বেশ আনন্দ নিয়ে পছন্দের পশুটি কিনে অনেক ক্রেতাকে বাড়ি ফিরতে দেখা গেছে। উৎসব এবং আনন্দমুখর পরিবেশে সকাল থেকে আফতাবনগর, গাবতলী, ধোলাইখাল পশুর হাট সহ বিভিন্ন পশুর হাটে সারি সারি গরু ছাগল নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে চলে দরদাম। গরু ছাগলের পাশাপাশি অনেক বিক্রেতাকে উট নিয়েও দরদাম করতে দেখা যায়। গত কয়েকদিন কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে নানা অভিমত থাকলেও আজ অনেককেই নিজের সামর্থ্যের মধ্যে পছন্দের পশুটি কিনে ঘরে ফিরতে দেখা গেছে। দুটো কিনলাম আমি 1,20,000 টাকা দিয়ে, এবং কালকের থেকে আজকে দাম আপনার একটু কম। আজকে মানে কেনার মতো কাস্টমার আজকে কিনতে পারবে গরু। 29টা গরু নিয়ে আসছি, 12টা গরু বিক্রি করছি, সীমিত লাভ হয়েছে আর কি। দর্শক, এই মুহূর্তে আফতাবনগর পশুর হাটে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সেখানকার খবরাখবর জানতে যাচ্ছি শুভর কাছে। শুভ, কি অবস্থা? এই পর্যন্ত কেমন বেচা কেনা দেখলেন গরু ছাগলের? শুভ। সৌমিত্র, প্রায় 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে আফতাবনগর পশুর হাট। সকাল থেকে কিন্তু ব্যাপক জমে উঠেছে এবং ব্যাপক ক্রেতাদের সমাগম আমরা দেখতে পেয়েছি। এবং অন্যান্য দিনে আমরা দেখতাম এই যে 4 কিলোমিটার রাস্তাতে কেবল মূল রাস্তাতে জুড়েই কিন্তু এই বেচা বিক্রিটা হতো। তবে আজকের চিত্র হচ্ছে মূল রাস্তা ছেড়ে কিন্তু এর আশেপাশের যে গলি এবং আশেপাশের যে এলাকা আছে সেই দিকে কিন্তু ছড়িয়ে পড়েছে আজকের বেচা বিক্রি। অন্যান্য দিন আমরা যেটা দেখেছি গত 3 দিনে যে বৃষ্টি নিয়ে অথবা ভোগান্তি নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল বিক্রেতা এবং ক্রেতাদের মধ্য থেকে, বেচা বিক্রি হচ্ছে না। কিন্তু আজকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো অভিযোগ পাচ্ছি না এবং হাসি মুখেই ক্রেতারা কিন্তু গরু, ছাগল, ভেড়া যা কিছু তারা পাচ্ছেন কিনে নিয়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু সবসময় বলছেন, আজকে তারা বলেছেন যে অনেকটা কম দামে, অনেকটা সস্তায় তারা কিনতে পারছেন। আর আরো একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে 50 থেকে 80,000 টাকা দামের গরু কিন্তু বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 1 লাখ টাকা দামের নিচে আমরা যতগুলো গরু কিনতে দেখেছি 50 থেকে 80,000 টাকার মধ্যেই বেশি পছন্দের তালিকায় ক্রেতাদের। আর এখানে যারা কিনতে আসছেন তাদের সব ক্রেতাকে কিন্তু শতকরা 5 ভাগ হাসিল দিতে হচ্ছে ইজারাদারকে, তারপরে কিন্তু তারা গরু নিয়ে বের হতে পারছেন। আর আরো একটি কথা জানিয়ে রাখি, নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর সাথে যেটি আরেকটি ভালো খবর হচ্ছে যে প্রায় 1200 ভলেন্টিয়ার কর্মী তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তারা সহযোগিতা করে যাচ্ছেন বেচা বিক্রি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। এই আফতাবনগর গরুর হাটে অস্ট্রেলিয়া, মায়ানমার ও ভারতের স্বল্প কিছু গরু থাকলেও কিন্তু সবচেয়ে বেশি গরু কিন্তু দেশীয়, এবং দেশীয় গরু বেশি থাকার কারণে কিন্তু বিক্রেতারাও কিন্তু নিজেদের মধ্যে একটা স্বস্তি বোধ করছেন। কারণ গত 4-5 বছর ধরে তাদের একটা অভিযোগ ছিল তারা ভালোভাবে লাভ
করতে পারছেন না, লোকসান গুনতে হচ্ছে। তবে এবার তারা আশা করছেন যে একটি ভালো পরিমাণ লাভ তারা করবেন, এরকম তারা একটি আশা করছেন। আর তবে আরো একটি খবর জানিয়ে রাখি, আমরা সকাল থেকে যেটা দেখেছি যে প্রায় 15 থেকে 17টি গাড়ি আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। তার মানে হচ্ছে যে নতুন করে কিন্তু গরু যেমন ফাঁকা হচ্ছে, ক্রেতারা যেমন কিনে নিয়ে যাচ্ছেন, সাথে সাথে কিন্তু বিক্রেতাদের পক্ষ থেকে অনেক গাড়ি ঢুকছে যেখান থেকে যেই গরুগুলো নামার অপেক্ষায়। তার মানে বোঝা যাচ্ছে যে একটি ভালো পরিমাণ বেচা বিক্রি হচ্ছে এবং তাদের ইচ্ছা হচ্ছে যে আর যে একটি মাত্র দিন বাকি ঈদের, আজকে উল্লেখযোগ্য একটি পরিমাণ গরু তারা কিন্তু ছেড়ে দিতে চান। আর এজন্যই বিক্রেতাও কিন্তু অনেকটা কম দামে এবং তাদের সুবিধাজনক একটি দামে কিন্তু তাদের গরু কিনে নিয়ে যেতে পারছেন। তো আশা করা যায় আজকে সারা দিনের মধ্যে বেচা বিক্রি এইভাবে চলতে থাকলে বিক্রেতারা অনেক বেশি খুশি থাকবেন এবং ক্রেতারা অনেকটা স্বস্তিতে কম মূল্যে কিনে নিয়ে যেতে পারবেন। তো সৌমিত্র, এই ছিল আফতাবনগর গরুর হাট থেকে সবশেষ খবর। দর্শক, রিপোর্টার মুজাই শুভর কাছ থেকে জানা গেল আফতাবনগর পশুর হাটের আজকে সকাল সকাল কি ধরনের বেচা কেনা হলো, দরদাম গরুর এবং অন্যান্য নানা খবরাখবর জানা গেল তার কাছ থেকে। খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে রাস্তার উপর হাট বসেছে পুরান ঢাকার হাজারীবাগে। এতে চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার মানুষের। কোনো অনিয়ম করে নয়, বরং ন্যায়সঙ্গতভাবেই হাট নিয়েছেন দাবি করে সব দায় সিটি কর্পোরেশনের উপর চাপিয়েছেন হাটের ইজারাদার। এই অবস্থায় কোনো সদুত্তর দিতে না পারলেও সামনের দিনগুলোতে আরো সতর্ক থাকবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। রাস্তার দুপাশে সারি সারি গরু, মাঝখানে গোবরের স্তূপ। টিপটিপ বৃষ্টিতে সেই মলমূত্র গড়িয়ে একাকার হওয়ায় পথ চলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পথিকেরা। এক পর্যায়ে কেউ কেউ ভিন্ন পথ বেছে নিলেও সে উপায় যাদের নেই, তারা পায়ের কাপড় গুটিয়ে গোবরের স্তূপ মারিয়ে কোনো মতে এগোচ্ছেন। প্রায় 2 কিলোমিটার লম্বা পশুর হাটটি পূর্বে বিডিআর 5 নম্বর গেট থেকে শুরু হয়ে পশ্চিমে বুড়িগঙ্গা বেড়িবাঁধে গিয়ে শেষ হয়েছে। এছাড়া উত্তরে হাজারীবাগ ট্যানারি মোড় থেকে শুরু হয়ে দক্ষিণে এর বিস্তৃতি ঘটেছে কালুনগর মোড় পর্যন্ত। ঘনবসতিপূর্ণ হাজারীবাগের সরু রাস্তাঘাটে এমনিতেই চলাচলে বেশ ধকল পোহাতে হয় এলাকাবাসীর। তার উপর কোরবানির পশুর হাট বসাই ভোগান্তি যেন চরমে উঠেছে তাদের। গোবর, কাদা কুদা, এর লেগে অসুবিধা হয় রাস্তা দিয়ে আসতে। যারা অফিস করে বাজার করতে আসবে, বাজারে ঢোকার জন্য তাদের জন্য কষ্টকর। 3টা রাস্তা, 2টা রাস্তাই বন্ধ। এগুলা ব্যাক সাইডে এমন জায়গায় হওয়া উচিত যেখানে মানে লোকজন একটু কম যায়। সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী হাটটি বসার কথা জিগাতলা হাজারীবাগ মাঠে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই নামে সেখানে কোনো মাঠের অস্তিত্বই নেই। এই অবস্থায় ইজারাদার ফোনে দাবি করেন খাতা কলমে যাই থাক না কেন জেনে শুনেই রাস্তার উপর হাট বসানোর অনুমতি দিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে রাস্তার উপর কোরবানির হাট বসার কথা শুনে অবাকই হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য যোগ দেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা। আমি যোগদানের পূর্বেই এই হাটের বিষয়টি নিষ্পন্ন হয়েছে। তো আগামীতে আমরা এই বিষয়গুলো আরো বেশি খেয়াল রাখবো এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে এই ধরনের বড় ধরনের কোনো হাট স্থাপন করা যায় কিনা। আর শেষ মুহূর্তে ঢাকা দক্ষিণের কোথাও যেন অবৈধ হাট বসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীতে মোট 22টি অনুমোদিত পশুর হাট রয়েছে। এর আগে একটি পশুর হাট আফতাবনগরের পশুর হাট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন মুজাই শুভ। এবার আমরা ধোলাইখাল পশুর হাটে যাব, সেখানে আছেন রিপোর্টার সানবীর রূপল, তার কাছে যাচ্ছি। রূপল। সৌমিত্র, জমজমাট একটা অবস্থার মধ্যে থেকে কিন্তু এখন শেষ মুহূর্তের পশুর হাটের কেনাবেচা জমে উঠেছে এবং এখন ধোলাইখাল যে পশুর হাট, সেই পশুর হাটের যে মূল যে পশুর হাটের যে জায়গাটির জন্য ইজারা দেওয়া হয়েছিল সেই হাটটি কিন্তু এখন বিস্তৃত হয়ে ধোলাইখালের আশপাশের যে এলাকা সেই এলাকায় বিস্তৃত হয়ে গেছে এবং বেশিরভাগ গরু কিন্তু এখন শুধু মূল হাটে আছে তা না, মূল হাটের বাইরেও কিন্তু একদম ধোলাইখালের বাইরে লোহারপুল এবং ওইদিকে একদম নবাবপুর রোডের কোনা পর্যন্ত কিন্তু সেখানে বিস্তৃত হয়ে আছে এবং মূল হাটের লোক সংখ্যা খুব কম থাকার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এখানে কাদা পানি জমে গেছে এবং সেই কাদা পানি জমে যাওয়ার কারণে কিন্তু মূল হাটে যে সংখ্যক পশু আছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক পশু কিন্তু মূল হাটের বাইরে
এখানে যারা এসেছেন পশু নিয়ে তারা রেখেছেন। এবং এখানে শুধুমাত্র পশুর হাটের পাশাপাশি নিরাপত্তা কর্মীরাও কিন্তু আছেন এবং পুলিশের নিরাপত্তা বেষ্টনী এখানে রয়েছে। আছে জাল টাকা শনাক্তকরণ যন্ত্র, আছে এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বারবারই কিন্তু এখানে যারা ইজারাদার আছেন তারা বারবারই চেষ্টা করছেন যে এই কাদা পানিতে যে মাখামাখি অবস্থা, সেই অবস্থাটি অন্তত যারা পশু কিনতে আসবেন তাদের জন্য একটু পরিত্রাণ যাতে তারা পান সেই অবস্থাটি তৈরি করার জন্য। তবে তারপরে বালু দিয়ে তারা চেষ্টা করছেন যে এখানকার যে পশুর হাটের যে কাদা পানির অবস্থা সেই অবস্থাটা অন্তত পরিত্রাণ করার জন্য। তো এখানে এখন 5 টাকা করে হাসিল রাখা হয়েছে এবছরের জন্য। এছাড়া আছে যে সংখ্যক পশু এখানে এসছে সেই সংখ্যক পশুর এখনো খুব বেশি বেচাকেনা হয়নি যারা এখানে পাইকার এসছেন বা গরু নিয়ে দূর দূরান্ত থেকে এসছেন। তবে আজকে বিকাল নাগাদ বা কালকে যে সময়টুকু আছে সেই সময়টুকুতে তার আরো বেশি বেচাকেনা বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে হয়তো আজকে যে দুপুর বা বিকেল নাগাদ অফিস আদালত ছুটি হওয়ার পরে কর্মস্থল থেকে মানুষজন হয়তো পশুর হাটে ভিড় করবেন। এবং এখানে দেখেছি শুধুমাত্র যে পশুর হাটের একটি যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু বোঝা গেছে যে পরিবার পরিজন নিয়েও কিন্তু অনেকে পশুর হাটে এসছেন এবং আরো যতই সময় গড়াবে তারা হয়তো আশপাশের এলাকা থেকে এখানে এসে ভিড় করবেন। তবে একটি কথা জানিয়ে রাখি যে সৌমিত্র, যে অন্যান্য এলাকার মতো কিন্তু পুরান ঢাকার পশুর হাটের একটি বিশেষত্ব হলো তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে পশুর হাটে এসে থাকেন এবং এখানেও সেরকম একটি আবহাওয়া আমি লক্ষ্য করেছি। তবে এর মধ্যে কিন্তু সকালবেলায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং আবারও দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ জমেছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে আবার হয়তো বৃষ্টি চলে আসতে পারে। তো সেই এরকম একটি বিড়ম্বনার মধ্য থেকে কিন্তু এবার পশুর হাটটি প্রথম দিক থেকে আমরা দেখে আসছি এবং শেষ 2 দিন আবহাওয়া একটু যদি ভালো হয় তাহলে আরো বেশি ভালো বেচাকেনা হবে, সেরকম একটা অবস্থার মধ্যে থেকে পশুর হাটের বেচাকেনা চলছে। এবং এখানে কিন্তু আবর্জনা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই কাজটিও করে যাচ্ছেন এখানে ইজারাদার আছেন তারা। তো এই ছিল এখনকার মতো পশুর হাটের ধোলাইখালের খবরাখবর। সৌমিত্র। দর্শক, রিপোর্টার সানবি রূপল জানাচ্ছিলেন রাজধানীর ধোলাইখাল পশুর হাট থেকে সেখানকার পশুর বেচাকেনার খবরাখবর। শেষ মুহূর্তে বৃষ্টির কারণে রাজশাহীতে কোরবানির পশু বেচাকেনায় ভাটা পড়েছে। গরু ব্যবসায়ীরা বলছেন আমদানি বেশি হলেও হাটে ক্রেতার সংখ্যা কম, তাই শেষ সময়ে গরু বিক্রি করে পুঁজি হারানোর ভয়ে আছেন অনেক ব্যবসায়ী। তবে হাট ঘুরে এখনো যেসব ক্রেতা পশু কিনতে পারছেন না তারা বলছেন বাড়তি দামের কথা। হাবিবুর রহমান পাপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে কোরবানির পশুর হাট রয়েছে 25টি। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট সিটি হাট। সপ্তাহখানিক ধরে হাটটিতে প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার এবং রবি ও বুধবার হাটের দুদিন প্রায় 10 থেকে 15 হাজার দেশি ও ভারতীয় গরু উঠছে। তবে 3 দিনের টানা বৃষ্টির কারণে একদিকে যেমন হাটে ক্রেতা সমাগম কম, তেমনি শেষ মুহূর্তে গরু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। দাম তো কম, বেচাকেনা হচ্ছে না। আমদানি প্রচুর আমদানি, গরুর বাজার কম ভাই, গরুর দাম কম, আমার লস হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ আমদানি, কিন্তু দাম গরু এখনো মানুষ যে পরিমাণ ধরে আছে, কিন্তু সাধারণ ক্রেতা নাই ওই দামে। আমদানি শেষ নাই। এই বাংলাদেশের গরু যদি বাংলাদেশে খাইতো তাহলে অভাব হবে না। ভারতের গরু তো দূরের থাক, বাংলাদেশের গরুতে বাংলাদেশ চলে যাবে আর কি। এদিকে ক্রেতারা বলছেন এখনো চড়া দামে বিক্রি হচ্ছে কোরবানির পশু। আগের চেয়ে দাম বেশি, গতবার 30,000 যে গরু ছিল এবার 46,000 সেই গরুর দাম। দাম তো আকাশ ছোঁয়ার বাইরে রে বাবা, এখানে তো গরু তো না, মনে হচ্ছে আমরা হরিণের ডবল হরিণ খেতে এসছি এখানে। গরু হাত ঘুরে ঘুরে গরু দেখছি, গরুর দাম যে চলে যেতে হবে যে পরিস্থিতি। অন্যদিকে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কোরবানির পশুর দাম, এমনটাই দাবি হাটের ইজারাদারদের। গরু ক্রেতাদের নাগালের মধ্যে আছে, একটা আশঙ্কা করছিলাম হয়তো বা ইন্ডিয়া থেকে গরু আসছে না, যত সামান্য গরু আসছে, সেক্ষেত্রে আমরা দেশি গরু যথেষ্ট আমদানি আছে। এখন পর্যন্ত স্থিতিশীল মতন অবস্থা আছে, বাড়তিও নাই বেশি কমতিও নাই, মাঝারির মধ্যেই আছে। হাটে ছোট গরু 30 থেকে 40 হাজার, মাঝারি 45 থেকে 65 এবং বড় গরু বিক্রি হচ্ছে 70 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে, কোরবানি ঈদে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারে ডিএমপির বাড়তি সতর্কতা, সচেতন বাড়ির মালিকরাও। আজ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ফজরের নামাজের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করেছেন লাখ লাখ হাজি। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
এরই মধ্যে বাংলাদেশি হাজিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে টেলিফোনে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। বিস্তীর্ণ আরাফাত প্রান্ত, আর এই প্রান্তে সমবেত হওয়ার জন্য দেশ বিদেশ থেকে আগত প্রায় 22 লাখের অধিক ধর্মপ্রাণ মুসল্লি মিনা থেকে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছেন। আজ সকাল থেকেই মেহমানদের উপস্থিতি আরাফাত ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আল্লাহর মেহমানদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে শুধু একটি আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফাতের এই ময়দানে নবী আদম ও হাওয়া একত্রিত হয়ে আল্লাহর নিকট তওবা করে ক্ষমা পেয়েছেন। তাই সেখানে আজ নিজেদের গুনাহ মাফের আশায় মিলিত হবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা। আজ সকালে মিনা থেকে ফজরের নামাজের পরপরই আরাফাতের উদ্দেশ্যে রওনা করেছেন সকল মুসল্লিরা। কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে চড়ে দলে দলে হাজির হচ্ছেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান মিনা থেকে 14 কিলোমিটার দূরে। 12টা থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন তারা। এখান থেকে সূর্য ডুবার সাথে সাথে আবার মুসল্লিগণ মুজদালিফায় খোলা আকাশে রাত্রি যাপনের জন্য আরাফাতের ময়দান ত্যাগ করবে। প্রতি বছরের মতো এবারও হজের খুতবা দেওয়ার কথা রয়েছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ। বাংলাদেশ থেকে আগত মুসল্লিদের বিষয়ে জানা গেছে তাদের মুআল্লিম কাফেলা নিয়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আরাফাতে পৌঁছে গেছেন প্রায় সবাই। গতকাল পর্যন্ত বাংলাদেশে প্রায় 41 জন মুসল্লি মারা গেছে। এছাড়া মোটামুটি বাকিরা সবাই সুস্থ আছেন। তাদের মাঝে কয়েকজন বয়স্ক আছে যারা একটু অসুস্থ, তাদেরকে বাংলাদেশ স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে জরুরি সেবা দেওয়া হচ্ছে। আরাফাতের ময়দানে হেলিকপ্টারের মাধ্যমে সকাল থেকে শুরু হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। হাজিদের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ সচেতন রয়েছে সৌদি আরবের প্রশাসন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। এবারের সফরে 221 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। মূল সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী 27 সেপ্টেম্বর এসডিজি বিষয়ক শীর্ষ সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা দেবেন এবং 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা দেবেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী 3 অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। আবারও বাড়ি ফেরার খবর। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে নৌপথে ঘরে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরগামী সেসব মানুষের সঙ্গে হয়েছেন রিপোর্টার দেবাশিসরা এবং কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী ট্রেনে আছেন রিপোর্টার রামিম হাসান। ঘরের পথের মানুষের কথা জানতে আমরা প্রথমে যাচ্ছি দেবাশিসের কাছে। দেবাশিস, সৌমিত্র, আপনি জানেন যে আসলে ঈদ উল আজহার আর মাত্র একদিন বাকি আছে এবং সেই একদিন বাকি থাকার কারণে কিন্তু এখন ঘরমুখ মানুষের যে স্রোত, যে ঢল, সেই ঢল কিন্তু টার্মিনাল ছাড়িয়ে এখন বলা চলে যে বাড়ির পানে ধেয়েছে এবং সেই বাড়ির পানে আমরা এখন ঠিক বর্তমানে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে যে আমরা এখন ঠিক মধ্য মেঘনায় রয়েছি, অর্থাৎ চাঁদপুরগামী একটি লঞ্চে আমরা সহযাত্রী হয়েছি। চাঁদপুরগামী যে চাঁদপুর যে বাসী রয়েছেন, যে নগরবাসী ছিলেন, সেই নগরবাসীরা চাঁদপুরে যাত্রা করেছেন এবং সকাল থেকে তাদের সঙ্গে তাদের যাত্রার সঙ্গে সহযাত্রী হয়েছি আমরাও। তো ঠিক এই মুহূর্তে আমরা আপনারা জানেন যে আসলে চাঁদপুরে পৌঁছাতে ঠিক 4টা নদী পার হতে, অর্থাৎ বুড়িগঙ্গা, শীতলক্ষা, ধলেশ্বরী এবং মেঘনা পার হয়েই কিন্তু চাঁদপুরে পৌঁছতে হয়। ঠিক এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ ঘাট পার হয়ে এসে অর্থাৎ আমরা ঠিক এখন মধ্য মেঘনায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লঞ্চের মধ্যে অনেকটাই স্বচ্ছন্দভাবে যাত্রীরা অবস্থান করছেন, যাত্রীরা বসেছেন এখানে এবং আমরা বলতে পারি যে সকাল থেকেই সদরঘাট বেশ মুখরিত ছিল এবং মুখরিত অবস্থায় এই লঞ্চটি ছেড়ে এসেছে। এবং যদি যাত্রার সময়সূচির কথা বলতে চাই তাহলে সেই সময়সূচি অনুযায়ী বলতে গেলে অনেকটা কিন্তু সময় মতোই এবারে লঞ্চগুলো যাত্রা শুরু করেছে বিভিন্ন গন্তব্যে। বিশেষ করে দক্ষিণ জনপদের মানুষের জন্য একমাত্র এই যাত্রার পথ কিন্তু
এই লঞ্চের উপরে, বিশেষ করে নৌযানগুলোর উপর ভরসা করেই কিন্তু মানে বেশিরভাগ মানুষ, দক্ষিণবঙ্গের বেশিরভাগ মানুষ কিন্তু তাদের যাতায়াত করে থাকেন। এবং সে অনুযায়ী এবারে কিন্তু যে মানুষের যাত্রা বা এবারের যে মানুষের ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা কিন্তু আগের চেয়ে অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। এবং পাশাপাশি যারা নৌ পরিবহনের সঙ্গে জড়িত আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে অন্যান্য বারের চেয়ে এবারের যে ঈদের যে বিশেষ করে নৌযানের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু আগের চেয়ে অনেকটাই ভালো। এবং সেই ব্যবস্থাপনা ভালো থাকার কারণে বিশেষ করে নৌযানের সংখ্যা বাড়ানোর যে বিষয়টি রয়েছে, সেই সংখ্যা বাড়ানোর বিষয়টির ফলে কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে থাকার যে বিষয়টা, সেই যাত্রী বোঝাইয়ের বিষয়টা কিন্তু সেইভাবে আর নেই। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটু বলতে পারি যে যদিও এখন বৈরী আবহাওয়ার মধ্যেই এবারের ঈদ উদযাপিত হতে যাচ্ছে, সেই বৈরী আবহাওয়ার মধ্যে হলেও কিন্তু যদিও নদী বন্দর যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কিন্তু সতর্কতা সংকেত দেখানোর পরেও কিন্তু তারপরেও যারা মাঝিমালারা আছেন বা যারা জাহাজের পরিচালনার সঙ্গে জড়িত আছেন, সেই তারা বলছেন যে যথেষ্ট পরিমাণে আবহাওয়া ভালো আছে এবং যদি এমনটি থেকে থাকে তাহলে খুব সময় মতো তারা এই যারা ঘরমুখ যাত্রী আছেন তাদেরকে ঘরে পৌঁছে দিতে পারবেন। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম মহানগর প্রভাতী ট্রেনে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, খবর আমি জানাবো চট্টগ্রামগামী ট্রেনের খবর। তো যে বিষয়টা আমরা সবসময় লক্ষ্য করি যে শিডিউল বিপর্যয়ের কথা বলা হয়, আমরা কিন্তু দেখেছি যে ট্রেনটি এখন যে ট্রেনটিতে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, এই ট্রেনটি কিন্তু আমরা দেখেছি যে সকাল 8টার সময় ছেড়েছে, যদিও সেখানে 20-25 মিনিটের মতো একটা ডিলে প্রথমে আমরা লক্ষ্য করেছিলাম। এবং তারপরে যখন ট্রেন চলা শুরু করে এরপরে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি ট্রেনের গতি কিন্তু অত্যন্ত ধীর। অর্থাৎ এই মুহূর্তে আমরা আছি নরসিংদীর কোনো একটি জায়গাতে এবং যেই জায়গাটিতে আমরা এখন রয়েছি অর্থাৎ পরবর্তী যে স্টেশন, সেই স্টেশনে আমাদের পৌঁছানোর কথা 9:30টার সময়, কিন্তু ইতোমধ্যে কিন্তু 10:30 বেজে গেছে। এবং এখন পর্যন্ত ট্রেনের যে গতি তাতে রেল সংশ্লিষ্ট যারা ট্রেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আরও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে পরবর্তী যে স্টেশনটি রয়েছে সেখানে যেতে। তো আমরা যাত্রীদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি আজকে সকালবেলা অন্যান্য যে কম্পার্টমেন্টগুলো সেগুলোতে দেখেছি যাত্রীদের ভিড় ঈদকে সামনে রেখে তো তুলনামূলক অন্যান্য সাধারণ সময়ের চেয়ে বেশি থাকে, তবে সেটি খুব বেশি অসহনীয় কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তবে যে ট্রেনের যে ধীর গতি সে বিষয়টি কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে বারবার জানতে পারছি, যারা বিশেষ করে চট্টগ্রাম পর্যন্ত যাবেন, যেখানে ঢাকা থেকেই কিছুক্ষণ আগে বের হয়েছে ট্রেনটি, অর্থাৎ 2.5 ঘন্টার উপরে বেশি সময় লেগে গেছে এই ঢাকা থেকে বের হতে। তো সেক্ষেত্রে আসলে চট্টগ্রাম পৌঁছতে কত সময় লাগবে সেটি নিয়ে একটা সন্দেহ রয়েছে। এবং আমরা কিন্তু যে ট্রেনের যে ধীর গতি সে বিষয়টি এখন আসলে কি জন্য হচ্ছে সেটি এই মুহূর্তের বিষয়টি না জানতে পারলেও রেল সংশ্লিষ্টরা সবসময় যে বিষয়টি বলেন যে ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে এবং সে কারণে তারা ইচ্ছাকৃতভাবেই ধীর গতিতে চালান। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে এই জায়গাটিতে আসতে আমরা দেখেছি প্রায় স্টেশন ছাড়াই 2-3টি জায়গাতে কিন্তু ট্রেন অপেক্ষা করেছে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। সেটির কারণ আমরা জানতে পারিনি, শুধুমাত্র একটি কারণ জানতে পেরেছিলাম যে ক্রসিং এর একটা ব্যাপার ছিল, সে কারণে কিছুক্ষণের ডিলে ছিল। বাকি যে 2টি জায়গাতে দাঁড়িয়ে ছিল সেটির কারণ কিন্তু আমরা জানতে পারিনি। তো মোটামুটি এখনো পর্যন্ত ট্রেন চলছে এবং পরবর্তী যে স্টেশন সেই স্টেশনের মধ্যে আমরা যেটি বলছিলাম প্রায় আধা ঘন্টার মতো লাগবে পরবর্তী স্টেশনে পৌঁছতে। তো অন্য যেই সমস্যাগুলো নিরাপত্তাজনিত সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি, যেটি রয়েছে সেটি ধীরগতি। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, রিপোর্টার রামিম হাসান এবং রিপোর্টার দেবাশিস রায়ের সঙ্গে আমরাও কিছুক্ষণের জন্য যেসব যাত্রীরা ঘরে ফিরছেন লঞ্চে করে চাঁদপুরগামী এবং মহানগর প্রভাতী ট্রেনে করে চট্টগ্রামগামী সব যাত্রীরা ফিরছেন, তাদের ঈদ যাত্রার সঙ্গী হয়ে এলাম কিছুক্ষণের জন্য আমরাও। কোরবানি ঈদে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বাড়ির মালিকরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারাও নিজ নিজ বাসার নিরাপত্তা জোরদার করছেন। এদিকে ডিএমপি বলছে রাজধানীর বাসাবাড়িগুলোতে চুরি ডাকাতি সহ যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সার্বক্ষণিক তৎপর থাকবে ডিএমপির টহল টিম। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর লালবাগ এলাকার একটি 5তলা ভবনের 2য় তলায় ভাড়া থাকেন কায়সার শাহিন। ঈদে গ্রামের বাড়িতে যাওয়ার আগে ভালোভাবে দরজা জানালা বন্ধ করে যাচ্ছেন তিনি। উদ্দেশ্য গ্রামে গিয়ে নিশ্চিন্তে ঈদ উদযাপন করা। নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করতে হয় না। আমার যে বাড়িওয়ালা আছে আমাদের প্রতি খুবই আন্তরিক। গত কয়েক বছর যাবৎ ইনশাল্লাহ ঈদের বাড়িতে যে খুবই নিশ্চিত থাকতে পারতেছি আর কি। আমরা শুধু ভাড়াটিয়ারা নন, ঈদ উপলক্ষে নিজ নিজ বাসার নিরাপত্তার ব্যাপারে তৎপর রয়েছেন বাড়ির মালিকরাও। বাড়তি নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি গার্ড আছে। ফ্ল্যাট সংলগ্ন আমাদের দোতলায় একটা আলাদা পাঞ্চ আছে, এখানেও আমরা বাড়তি সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ওয়ার্ড কমিশনার সহ এবং প্রত্যেক মহল্লা থেকে মার্কেট থেকে লোকজন নিয়ে বৈশা মিটিং হয়েছে, যাতে কোনো
ধরনের টাইম হইতে না পারে। আমাদের এখানে সাধারণ ডিউটি যেটা চলে বুঝছেন 8 ঘন্টা ডিউটি, কিন্তু ঈদের সময় বা ঈদের যে কয়েকদিন বন্ধ থাকে সেটার জন্য আমাদের বাড়তি ডিউটি আরও অতিরিক্ত ডিউটি করা হয়। নিরাপত্তা সবসময় করা থাকে এখানে, এতে কোনো সমস্যা চলে না, যে কোনো সময় সবসময় জন্য এটা নিরাপত্তা করা থাকে, ঈদগুলোকে আরও সচেতন বেশি থাকে। এদিকে ডিএমপি বলছে ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে আগে থেকেই পাড়া মহল্লায় নজরদারি রাখতে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ টহলের ব্যবস্থা রয়েছে, 24 আওয়ার্স পালাক্রমে এই টহলগুলো কাজ করবে। রেসিডেন্সিয়াল কিছু অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি তাদের সাথে কথা বলে লোকাল ওসি সাহেব ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমাদের বিশ্বাস যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো রকম কোনো সমস্যায় যদি কেউ পড়েন এই ক্ষেত্রে আমি বলবো ইনস্ট্যান্ট লোকাল থানাকে বিষয়টা অবহিত করার জন্য। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্যমতে রাজধানীতে মোট ভবনের সংখ্যা প্রায় 4 লক্ষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ইতিমধ্যে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীতে স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, আর রাজপথ থেকে শুরু করে অলিগলি সর্বত্র বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। এলাকাবাসী বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলে গত রমজানের ঈদের মতো এবারও নিরাপদে উৎসব পালন করতে পারবেন তারা। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটের ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত করতে সরকারি চাপ থাকলেও যশোরের কোনো প্রভাব নেই। বিশেষ করে জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টয়লেটের চিত্র একেবারেই নাজুক। এতে করে বয়সন্ধিতে পৌঁছানো শিক্ষার্থী সহ স্কুল সংশ্লিষ্ট সবাই ভুগছে নানা সমস্যায়। তবে এই অবস্থা থেকে উত্তরণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাঠ পর্যায়ের দাবিগুলো নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য দেশের স্কুল কলেজগুলোর টয়লেট ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত করতে সরকার একটি নির্দেশনা জারি করেছে, কিন্তু তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই যশোরে। শিক্ষা অফিসের তথ্য মতে জেলার মাধ্যমিক পর্যায়ের 846টি প্রতিষ্ঠানের মধ্যে 102টি প্রতিষ্ঠানে নেই কোনো টয়লেট, আর বাকিগুলোতে টয়লেট থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম এবং অপরিচ্ছন্ন, যে কারণে প্রয়োজন হলেও এসব টয়লেট ব্যবহার করতে চায় না শিক্ষার্থীরা। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে অনেক সময় ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। আমাদের কমন রুম আর বাথরুম একসাথে, আমরা কমন রুমে এসে বসতে চাইলেও দুর্গন্ধের জন্য বসতে পারি না। পানির তেমন কোনো ব্যবস্থা নেই, সাবান, টিস্যু, টয়লেট, তারপর হচ্ছে বদনা, এগুলোর ভীষণ অভাব। অনেকে অনেক দূর থেকে আসে, তারপরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তাদের বাড়ি চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই সমস্যায় শুধু শিক্ষার্থীরা না, শিক্ষকরাও ভুগছেন। এই উপজেলায় ম্যাক্সিমাম স্কুলগুলোই আছে এরকম অবস্থা। এখানে অধিকাংশ স্কুলের স্যানিটেশন অবস্থা খুবই দুর্বল। আমাদের যে টয়লেটগুলো আছে এটা আমরাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমাদের ছেলেমেয়েরা তো দূরের কথা, আমরাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেবল অস্বাস্থ্যকর টয়লেটের জন্য শিক্ষার্থীরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে বলে জানালেন এই চিকিৎসক। বাচ্চাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে ওরা ঠিকমতো টয়লেটে যাচ্ছে না, ওরা ব্লাডার ফাঁকা করছে না, যে জন্য প্রস্রাব জমে থেকে ইনফেকশন হচ্ছে। তবে এই অবস্থা থেকে উত্তরণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ের দাবিগুলো নিয়ে কাজ করার কথা জানালেন এই শিক্ষা কর্মকর্তা। স্কুলে যদি সরকার পক্ষ থেকে জনবল কাঠামোতে যদি একটা সুইপার বা ঝাড়ুদার যদি নিয়োগ করা হয় তথা যদি আর্থিক অনুদান দেওয়া যায় তাহলে তারা এই ভঙ্গুর যে টয়লেটগুলো আছে তারা সচল রাখতে সক্ষম হবে। জেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 3 লাখ শিক্ষার্থী রয়েছে, আর তাদের পাঠদানে রয়েছেন 10,189 জন শিক্ষক। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার খুশিতে ম্লান সব বিড়ম্বনা, দেশে ফিরছেন প্রবাসীরাও। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো, দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বৃষ্টির কারণে রাজশাহীতে শেষ মুহূর্তে কোরবানির পশু বেচাকেনায় ভাটা। খাতা কলমে ভুয়া মাঠ দেখিয়ে পুরান ঢাকার হাজারীবাগে রাস্তার ওপর বসেছে কোরবানির হাট। চলাফেরায় চরম ভোগান্তি। ন্যায়সঙ্গতভাবেই বসেছে হাট, দাবি ইজারাদারের। এবং আজ পবিত্র হজ।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটি সেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সম্পর্কে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস পেজ লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।